আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দেশ বিক্রির অভিযোগ উঠেছে। বিক্রি আমেরিকার কাছে, চুক্তিপত্র তৈরি, সব ঠিক হয়ে গেছে, শুধু সই সাবুতটুকু বাকি। সেটা হবে দুদিনের মাথায়, আজ থেকে দুদিনের মাথায় 9 ফেব্রুয়ারি। বাংলাদেশের সাংবিধানিক নিয়ম কানুনের দাফন হয়ে গেছে 24 আগস্টে, কিন্তু নির্বাচনের ঠিক আগের মুহূর্তে এই ধরনের পদক্ষেপগুলো একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার করতে পারে কি না, অন্তত নৈতিক দিক থেকে, তা নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। তবে নীতির তো কোনো বালাই নেই এখন বাংলাদেশে। ফলে প্রশ্ন উঠেছে, দেশের গরিবই বেচে আগেরবার নোবেল পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবার দেশ বেচে তিনি কি পাবেন সেটা পরে দেখছি। তার আগে দেশ কিভাবে বেচে দিচ্ছেন সেটা নিয়ে দু কথা বলি। চট্টগ্রাম বন্দর ও টার্মিনাল লিজ প্রথমে আগেই দিয়ে দিয়েছে এটা সরকার। দেশের বীর শ্রেষ্ঠ, বীর পুঙ্গব, দেশপ্রেমিক জেনারেল ওয়াকারুজ্জামানের সাবধান বাণীকে পচা ড্রেনের ভেতরে ফেলে দিয়ে এই কাজটি আগেই করেছেন ডক্টর ইউনূস। 2025 সালের নভেম্বর মাসে চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল পরিচালনার জন্য ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস এবং পালগাঁও নৌ টার্মিনালের জন্য সুইজারল্যান্ড ভিত্তিক মেডলক এসএ তার সাথে চুক্তি করা হয়ে গেছে, কোনো ওপেন টেন্ডার বা উন্মুক্ত দরপত্র ছাড়াই। অত্যন্ত দ্রুততায় মাত্র 11-12 দিনের মধ্যে এই চুক্তিগুলো চূড়ান্ত করা হয়ে গেছে। এছাড়া নিউ মুরিং কন্টেনার টার্মিনাল, একটা দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড, তাকে এই গুরুত্বপূর্ণ টার্মিনালটির দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে। আটকে রয়েছে এই জন্যেই যে বর্তমানে এই অন্তত এই ফেব্রুয়ারির, আজকেও ফেব্রুয়ারির 7 তারিখ, চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা এই যে ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার বিরুদ্ধে তীব্র আন্দোলন ও ধর্মঘট চালিয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত আসি মানবিক করিডরের ব্যাপারে। এই বিষয়টি নিয়ে জেনারেল জামান একা আপত্তি করলে থোড়াই কেয়ার করতেন ইউনূস, কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো। ভোটের আগে ইস্যু করে ফেলেছে এই বিষয়টি নিয়ে, আর সেই সঙ্গে চীনও চাপ দিচ্ছে। চীন, কারণ ত্রাণ পাঠাবার নামে যে হিউম্যান করিডর করার কথা হচ্ছে, এটা চীনের ওপর গোয়েন্দা নজরদারির উদ্দেশ্যে। শুধু হাতে নজরদারি হয় না, তাই আমেরিকার প্ল্যান হলো মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর নানান দেশে যেমন আমেরিকার সামরিক ঘাঁটি আছে, এখানেও বাংলাদেশেও তেমন একটি ঘাঁটি তৈরি করা। এই ঘাঁটি তৈরিতে এসছে সেন্ট মার্টিন দ্বীপের নামও। যদিও ইউনূস সরকার এবং যুক্তরাষ্ট্র বারবার এটা অস্বীকার করেছে, তবু রাজনৈতিক অঙ্গনে অভিযোগ যে ক্ষমতায় থাকার বিনিময়ে সেন্ট মার্টিন দ্বীপ বা বাংলাদেশের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটি তৈরির ব্যবস্থা পাকা হয়ে গেছে। অন্তত যেভাবে মার্কিন সেনারা এসে বাংলাদেশে ঠাঁই নিচ্ছে একের পর এক, তাতে এই সন্দেহ আর শুধু সন্দেহ নয়, এটা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে বাস্তবে। এরই মধ্যে এসেছে গোপন বাণিজ্য ও শুল্ক চুক্তি। আগামী 9 ফেব্রুয়ারি 2026, মানে আজ থেকে দুদিনের মাথায়
যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তিটি হওয়ার কথা তা নিয়ে দেশ বিক্রির অভিযোগ জোরালো। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাত্র 3 দিন আগে এই চুক্তি করার সিদ্ধান্তকে রাজনৈতিক মহল স্বাভাবিকভাবেই সন্দেহের চোখে দেখছে। তবে বাংলাদেশে কেউ সে কথা মুখ ফুটে বলছে না, কোনো রাজনৈতিক দলই, কারণ তাদের ভয় আমেরিকা রেগে গেলে যদি ক্ষমতায় বসতে অসুবিধা হয়, তাই চুপ হয়ে রয়েছে তারা। একটু মাঝখানে একটুখানি ভোটের জন্যই হোক আর যে কোনো কারণে হোক একটুখানি ফুটফুট করে উঠছে। চুক্তির শর্ত হিসেবে প্রায় 37,000 কোটি টাকার 14টা বোয়িং বিমান কিনবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে, এবং যুক্তরাষ্ট্র থেকে বাধ্যতামূলকভাবে প্রয়োজন না হলেও কৃষি পণ্য কিনবে, গম, তুলা, সয়াবিন এগুলো আমদানি করবে। এর বিনিময়ে কি কি লাভ বাংলাদেশের? বিশাল লাভ নাকি বাংলাদেশের। তাদের যে শুল্ক, যেটা আমেরিকায় যে রপ্তানি যায়, সেই রপ্তানির শুল্ক 20 থেকে নেমে 15 আসবে, মানে 5% শুল্ক ছাড় পাবে। লাভের অঙ্ক নিয়ে একটু হিসেব নিকেশ যদি করেন তাহলে দেখতে পাবেন ওই 5% শুল্ক নেয়ার জন্যে, সুবিধা নেয়ার জন্যে 37,000 কোটি টাকার 14টা বোয়িং বিমান কেনাটা, এটা হলো সেই ঢাকের দায়ে মনসা বিক্রির গল্প। বাংলাদেশ বিমান মোট 14টা উড়োজাহাজ কেনার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়েছে 8টি বোয়িং বিমান, 787-10 ড্রিমলাইনার, 2টো বোয়িং 787-9 এবং 4টি বোয়িং 737-8। এই মানে 8, 9, 10, এই এখানে 14টা বিমান। এই বিমানগুলো কিনতে আগেই বলেছি প্রায় 37,000 কোটি টাকা, মানে $3.7 বিলিয়ন ব্যয় হবে, এবং সেটা বাংলাদেশের যে ফরেন রিজার্ভ থেকে এই টাকাটা আমেরিকাকে দিয়ে দিতে হবে। বিমান কেনার যে খুব একটা দরকার আছে বাংলাদেশের তা আদৌ নয়, দরকারটা আসলে যুক্তরাষ্ট্রের। কেন দরকার? কারণ বাংলাদেশের সঙ্গে তাদের বিশাল বাণিজ্য ঘাটতি আছে, যত টাকার প্রায় 39-40 বিলিয়ন ডলারের মতো রেডিমেড পোশাক যায় বাংলাদেশে। সেইটা বাঁচাবার জন্যে এইটা তার ফলে আর বাংলাদেশে আমেরিকা থেকে মালপত্র এত আসে না, কারণ অস্ত্রশস্ত্র বাংলাদেশ কেনে বেশিরভাগ চীন থেকে। সুতরাং চীন থেকে ভবিষ্যতে যেমন অস্ত্র কিনতে পারবে না, তেমনি বিমানটা পুরনো যত এই যে ঘাটতি আছে, বাণিজ্য ঘাটতি, এটাকে বলে ট্রেড ডেফিসিট, সেইটা মিটিয়ে নেওয়ার জন্যে, পূরণ করে নেওয়ার জন্যে এই বিমানগুলো কিনতে হবে। এই জন্যে বিমানের সঙ্গে কৃষিপণ্যও কিনতে বাধ্য বাংলাদেশে। বাংলাদেশের এত বোয়িং বিমান দরকার, সেটা কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি কাম সিইও শফিকুর রহমানও জানতেন না। তিনি আপত্তি তোলেন যে বাংলাদেশ, আমাদের এটা কি দরকার। বাংলাদেশ, দেখুন, বাংলাদেশ বিমান বর্তমানে 19টা উড়োজাহাজ চালায়। এই এত বছর ধরে বাংলাদেশ বিমান আছে, তার মোট প্লেনের সংখ্যা, উড়োজাহাজের সংখ্যা 19টা। হঠাৎ করে 14টা নতুন বিমান যদি কেনা হয় এবং সেটা এর সাথে যুক্ত হলে সেগুলো রক্ষণাবেক্ষণ, অতিরিক্ত পাইলট, ক্রু, এবং এই বিমানগুলো লাগবে কোথায়? গন্তব্য বৃদ্ধির যে প্রয়োজন হবে তার সক্ষমতা বিমানের আছে কিনা, দরকার কিনা আদৌ, এইটা নিয়ে বিশেষজ্ঞরা সন্দেহান। এই যে বলে না অনেকে, সেই ঘোড়ার আগে চাবুক কেনা, তো এটাও হয়ে গেছে। ঠিক, আমার দরকার নেই, কোথায় চালাবো বিমান তারও ঠিক নেই, বিমান কেনা হচ্ছে। অনেক অর্থনীতিবিদের মতে এটি বিমানের জন্য একটি হোয়াইট এলিফ্যান্ট বা শ্বেত হস্তি হয়ে দাঁড়াতে পারে। এমডি শফিকুর রহমান, ওই যে বিমানের, বাংলাদেশ বিমানের এমডি, তিনি এর বিরোধিতা করেন। তার ফলে তাকে তো চাকরি খোয়াতেই হলো, সঙ্গে উপরি হিসাবে
জেলে যেতে হয়েছে স্ত্রীকে নিয়ে। গত 2রা ফেব্রুয়ারি 2026 এই কয়েকদিন আগে তাকে এবং তার স্ত্রীকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, যেটা পুলিশ জানাচ্ছে, যে শফিকুর রহমান ও তার স্ত্রী তাদের বাসায় থাকা 11 বছর বয়সের একটি শিশু গৃহকর্মীকে নাকি ভীষণ নির্যাতন করেছেন এবং সেই নির্যাতনের ফলে বাচ্চাটাকে হাসপাতালে ভর্তি হতে হয়নি, তারকে এমন কিছু করতে হয়নি, কিন্তু তার বাবা এসে মামলা করেছেন যে আমার মেয়েকে এরকম এত অত্যাচার করেছে, এবং সাথে সাথেই পুলিশ গিয়ে শফিকুর রহমান এমডি বাংলাদেশ বিমানের তাকে এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে এসে ঢুকিয়ে দিয়েছে গারদে। বাংলাদেশে এখন আইনটা কি জানেন? বাংলাদেশে এখন ঘাস ফড়িং মারলে কিংবা ছুঁচো মারলে যাবজ্জীবন, আর মানুষ মারলে সসম্মানে মুক্তি, গলায় মালা পরিয়ে। সৌজন্যে কার? নোবেল শান্তি পুরস্কারে ভূষিত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। এই বোয়িং চুক্তিটির আর এক বড় কারিগর হচ্ছেন শেখ বশির উদ্দিন। তাকেও দুহাত তুলে সাধুবাদ দিতে হয়। জনাব শেখ বশির উদ্দিন মোহাম্মদ ইউনুসের সুযোগ্য সাথী। তিনি শুধু ওই বিমান পরিবহনের বিভাগের উপদেষ্টা নন, তিনি এয়ারলাইন্সের এখন সর্বময় কর্তাও। আর সর্বময় কর্তা, আগে তো চেয়ারম্যান ছিলেন, এখন আবার তিনি ওই যে শফিকুর রহমান আগের এমডিকে তাকে বরখাস্ত হয়ে গেছেন, যেদিন গ্রেপ্তার তার পরদিন বরখাস্ত 3 তারিখে, এবং তার জায়গায় তিনি আর একজনকে বসিয়েছেন এখন এমডি পদে, তার আর একজন শুভানুধ্যায়ীকে। যাই হোক, এখন ফলে তিনি শুধু বিভাগীয়, এই যে বশির উদ্দিন, শেখ বশির উদ্দিন, তিনি এখন বিভাগীয় উপদেষ্টা শুধু নন, তিনি এয়ারলাইন্সের সর্বময় কর্তা। এখন 9 ফেব্রুয়ারিতে তিনি ঢাকায় বসে ওই বোয়িং কেনার জন্যে চুক্তি সই করবেন অনলাইনে। কার সাথে? ওয়াশিংটনের সঙ্গে চুক্তি সই করবেন। জয় হোক শেখ বশির উদ্দিন এবং মোহাম্মদ ইউনুস, জয় হোক। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই চুক্তিগুলো দেশের ভেঙে চুরমার হয়ে যাওয়া অর্থনীতিকে শক্তিশালী করবে। আর চুক্তির যে শর্তগুলো, সেগুলো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে গোপন রাখা হচ্ছে। কেননা একটি অস্থায়ী অন্তর্বর্তী সরকার এত তাড়াহুড়ো করে ভোটের 3 দিন আগে এই চুক্তি সই করছে। চুক্তির সব কিছু যদি বাইরে বেরিয়ে আসে, তাহলে রাজনৈতিক দলগুলো প্রশ্নের মুখোমুখি হবে, আর তারও প্রশ্নের মুখোমুখি হবে। তো ভবিষ্যতে যারা ভোটে জিতে আসবে তারা কি করবে না করবে ভবিষ্যতের হাতে না রেখে ইউনুস সাহেব নিজেই সই করে দিচ্ছেন। এর কারণ এটা, এই যে দেশ বিক্রির এত তাড়াহুড়ো করে সইটা এই জন্যই করা হচ্ছে, দেশ বিক্রির বায়নানামা যেটাকে বলে, সেই বায়নানামা হয়ে গিয়েছিল আগেই, গত বছর 2025-এর জুন মাসে। এখন বিক্রির দলিলে সইয়ের পালা। বাংলাদেশের ব্যবসায়িক সংগঠন বিজিএমইএ বা ডিসিসিআই এরা উদ্বেগ প্রকাশ করেছে যে চুক্তির শর্তগুলোর বিষয়ে তারা কিচ্ছু জানে না, তারা পুরো অন্ধকারে। এটা কি হলো? সরকার তাদের জানায়নি কিছু, কিন্তু এটা বলছে বটে। তাহলে এই প্রশ্নটা কিন্তু মুখ ফুটে করতে পারছেন না। আমার অবাক লাগছে এদের সাহস দেখে। কেন তাদের জানাতে হবে চুক্তিতে কি আছে না আছে? তারা কি জানে না যে মহান নেতা ইউনুস বাংলাদেশের সম্রাট, ঈশ্বর তাকে পাঠিয়েছেন বাংলাদেশকে কোথায়? স্বর্গে তুলতে। এখন স্বর্গে তুলতে গিয়ে তিনি যে নরকে তুলছেন, দোজকে পাঠিয়ে দিচ্ছেন, বেহেশতের বদলে দোজক আসছে, সেটা হয়তো ঈশ্বরের ইচ্ছা। এসব আলফাল লোকজনের সঙ্গে তিনি কেন জবাবদিহি করতে যাবেন? আচ্ছা, তবু আমরা একটুখানি আলোচনাটা করি।
বর্তমানে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে প্রায় 20% শুল্ক ধার্য। এই চুক্তিতে সেটা কমিয়ে 15% হবে। এতে বাংলাদেশের কি সাশ্রয় হলো বা কি লাভ হলো? 1 পয়সাও কিন্তু নয়। কারণ এই 5% সাশ্রয়ে যেটা সাশ্রয় হচ্ছে সেটা লাভ হবে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের। বাংলাদেশ মনে করুন 100 টাকার একটা জিনিস পাঠালো $100, সেইটা এতকাল সেখানে আমেরিকায় সেটা ওখানে গিয়ে পৌঁছলো, তার দাম হতো 120 টাকা। এইবার 120 টাকাটা এখন কমে গিয়ে হলো 115 টাকা, তার মানে 5 টাকা কম হলো। এই 5 টাকা কি বাংলাদেশের লাভ? না না, একদমই নয়। এই যে সাশ্রয় হবে 5 টাকা, সেটা তো লাভটা হলো যুক্তরাষ্ট্রের ক্রেতাদের। তারা কম দামে বাংলাদেশের পোশাক কিনতে পারবে। তাহলে বাংলাদেশের কি লাভ, যে লাভ নিয়ে এত হইচই করছে? তারা অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় কিছুটা সুবিধা পাবে। মানে ভারতের মালটা ওখানে গিয়ে পৌঁছবে 118 টাকায়, বাংলাদেশে সেটা গিয়ে পড়বে 115 টাকায়। কিন্তু বাংলাদেশের 115 টাকায় যেটা পড়বে সেটা তো বাংলাদেশের তৈরির খরচ অনেক বেশি, তৈরির খরচ, পাঠাবার খরচ সব বেশি। ভারতের তো সেটা নয়। সুতরাং এইবার তাহলে আপনারা হিসাব করুন যে বাংলাদেশের কী লাভ। ওই যে একটু শুধুমাত্র লাভ হচ্ছে অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় একটু সুবিধে পাবে, এই যা। কিন্তু বিনিময়ে কি দিতে হবে বাংলাদেশকে? যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন তেল, ভুট্টা, তুলো এগুলো বাধ্যতামূলকভাবে কিনতে হবে। অন্য দেশ কম দামে এইসব জিনিস দিতে চাইলেও, এমনকি বাড়ির পাশের ভারতও যদি এইসব জিনিসগুলো কম দামে দিতে চায়, বাংলাদেশ কিনতে পারবে না। তাকে বাধ্যতামূলকভাবে আমেরিকার থেকে এই জিনিসগুলো কিনতে হবে এবং বেশি টাকা খরচ করে তাদেরকে নিয়ে আসার খরচটাও তাদের পড়বে। বাংলাদেশের এরপরে আসুন সামরিক সরঞ্জাম কেনার ব্যাপারে। বাংলাদেশ সামরিক সরঞ্জাম এতকাল ধরে মূলত কিনে এসেছে চীন থেকে। এখন যুক্তরাষ্ট্র বলে দিয়েছে চীন থেকে সামরিক সরঞ্জাম কেনা চলবে না, যা কিনবে আমাদের কাছ থেকে। ভয়ঙ্কর কথাটা কি জানেন? মার্কিন পণ্য যে বাংলাদেশে আসবার পর বাংলাদেশ যেগুলো আমদানি করবে, সেখানে সেই জিনিসগুলোকে অতিরিক্ত পরিদর্শন ছাড়াই, চেকিং ছাড়াই সরাসরি প্রবেশের সুযোগ দিতে হবে বাংলাদেশে। মাল খারাপ বলে ফেরত পাঠাতে পারবো না, কোনো কোয়ালিটি চেকিং চলবে না। অনেক লম্বা হয়ে যাচ্ছে এপিসোড, এবার ব্রেক টানি, নইলে অনেকেই হয়তো ছেড়ে চলে যাবেন। আমি সময় নেব না, তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। শেষ কথাটি বলার জন্যে ব্রেক টানলাম। এত খেটে খুঁটে গোপন চুক্তি করে দেশ বিক্রির পাকা ব্যবস্থা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল জয়ী। বিনিময়ে তিনি কি পেয়েছেন? এর আগে গরিবি বেচে নোবেল পেয়েছেন, এবার দেশ বেচে পাবেন কি পাবেন? ক্ষমতায় আঁকড়ে থাকার, ক্ষমতায় থাকার লাইসেন্স। এখন আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়ে। ভোটের পর জামাত জিতলে, আর জামাতের জন্যই তো আমেরিকা খেলাধুলো করছে অনেক, তো জামাত জিতলে ভোটের পর ইউনূস হবেন দেশের রাষ্ট্রপতি। শুনতে পাচ্ছি বিএনপিও নাকি ভেতরে ভেতরে আমেরিকাকে বলেছে আমরাও সব মেনে চলবো আপনাদের কথা, আমাদের তারেক রহমান সাহেবকে ক্ষমতায় আসতে দিন, আমরা ইউনূসকেও রাষ্ট্রপতি তারা করে দিতে পারে বিএনপি। এমন কথাও নাকি বাজারে ভাসছে। আমেরিকা বলেছে ঠিক আছে দেখি। এ সবগুলোই হচ্ছে আমেরিকা তাদেরকে যদি রেগে না যায়, রেগে গেলে আমেরিকা তাহলে বিরুদ্ধে চলে যাবে, তা যাতে না হয় তার জন্য এটা। তাহলে যেটাই হোক না কেন, যারাই আসুক না, প্রধান উপদেষ্টা হয়ে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ভোটের পরে হবেন দেশের রাষ্ট্রপতি। তার জন্যে দেশ বিক্রির ব্যবস্থা পাকা করে দিচ্ছেন। আপাতত এখানেই থামছি।